প্রিয়তা দেখলো তার সাথে সাথে আকাশের অর্ধবৃত্ত চাঁদটাও আসছে। হাসলো সে, শুকনো মুখে বিষণ্ণ হাসি, আনমনে বলল, আমি ওয়াদিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম। ওর জন্য সব ছেড়ে ছুড়ে এইখানে এসেছি আমি। আর আজ ওর জন্যই আমার এই করুণ দশা। ওর সাথে শেষ দেখার কালে আমি কষিয়ে ওর গালে একটা চড় মারতে চাই। আমি জানি সামান্য এক চড়ে ওর কিচ্ছু যায় আসবে না, তবে আমি শান্তি পাবো এতে। ফারজাদ শুনল সব, বলল না কিছু। প্রিয়তা বাকিটা সময় বাহিরে চেয়ে কাটিয়ে দিল। 1 ঘন্টা ভিতরেই গন্তব্যে পৌঁছে গেল তারা। বাহির থেকে গাড়ির শব্দ পেয়ে দরজা খুলে দাঁড়ান দিলরুবা বেগম। মমি ঘুমিয়ে পড়েছে। তিনি কেবল ছেলের দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি। ফারজাদ গাড়ি পার্কিং করে এগিয়ে আসে। তাকে দরজার সামনে দেখে দিলরুবা বেগম আশ্বস্ত হলেও প্রিয়তাকে দেখে চমকে যান তিনি। বিস্ময়বিষ্ট সুরে বলে ওঠেন, প্রিয়তা তুমি? ফারজাদ প্রিয়তার দিকে চাইলো। প্রিয়তার মাথা নোয়ানো, যেন কোনো এক অপরাধ করে ধরা পড়েছে সে। ফারজাদ বলল, সে অনেক কাহিনী আম্মি, সকাল হলে সব জানতে পারবেন। আপাতত ওনার ঘুমের প্রয়োজন, ওনাকে গেস্ট রুমে নিয়ে যান। দিলরুবা বেগম আন্দাজ করে নিলেন মারাত্মক কিছু একটা ঘটে গিয়েছে, যার বিন্দুমাত্র আভাস তিনি পাননি। এবার আর সারা রাত ওনার ঘুম হবে না নিশ্চিত। তাও ছেলের কথা মতো প্রিয়তাকে নিয়ে গেস্ট রুমে গেলেন। বললেন, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। আমি খেয়েছি আন্টি। উনি খাননি, ওনাকে খাবার দিন। কে, ফারজাদ? জি। আচ্ছা, তবে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, সকালে কথা হবে। দিলরুবা বেগম দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন। গিয়ে খাবার টেবিলে খাবার বাড়লেন ছেলের জন্য। ফারজাদ কিছুক্ষণের মাঝে ফ্রেশ হয়ে এলো। চেয়ার টেনে বসলো সে। দিলরুবা বেগম প্লেটে খাবার দেন, তরকারি দেন, অন্য প্লেটে নিজের জন্যও বাড়েন। ফারজাদ চিন্তিত স্বরে বলে ওঠে, আপনি এখনও খাননি আম্মি? আপনার না ঔষধ খেতে হয়, সময় কেন মেনে চলেন না বলুন তো? দিলরুবা বেগম হেসে বললেন। তোমার অপেক্ষাতে ছিলাম। ফারজাদ হতাশ সুরে বলে, আমার জন্য কেন অপেক্ষা করে নিজের ওষুধের সময়টা নষ্ট করবেন বলেন তো? আর এমন করবেন না, নয়তো আমি কিন্তু খুব রাগ করবো আম্মি। দিলরুবা বেগম উচ্ছ্বাস নিয়ে বললেন, খুব বড় হয়েছো তাই না? এখন মাকেও শাসন করছো? মায়েরা কথা না শুনলে এমন একটু একটু শাসন করতেই হয়। পরের বার থেকে আমার কথা শুনতে হবে। আচ্ছা বাবা, শুনবো, খাও এবার। খাবারের মাঝেই প্রিয়তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সে খুলে বলল দিলরুবা বেগমকে। সব শুনে পুরো ভাতটুকু আর তিনি খেতে পারলেন না। গলায় যেন আটকে যায় সবটা। তার কোঠর ভরে উঠে। ফারজাদ মাকে কিছু বলে না। মা যে সব শুনে কাঁদবেন সেটা সে আগেই জানতো। মাকে তাই তার মতো ছেড়ে দিয়ে খাবার খেয়ে উঠে যায় সে। দিলরুবা বেগম অনেকক্ষণ নির্বাক হয়ে বসেছিলেন। তারপর আবেগশূন্য নিষ্প্রাণ গতিতে বাকি কাজ সেরে বারান্দায় গিয়ে দাঁড়ান তিনি। আজ অনেকদিন পর আবার একটু প্রাণ খুলে কাঁদার প্রস্তুতি নিয়েছিলেন। তারপর অনেক রাত অবধি কাঁদলেন দিলরুবা বেগম। কেন কাঁদলেন, কার জন্য কাঁদলেন, সেই ব্যাপারটা অজ্ঞাত যদিও। কাঁদতে কাঁদতে মাথা ধরেছে এবার। এখন ঘুমাতে হবে। বিছানায় গিয়ে শুয়ে পড়েন। চোখ বুঝেন কিন্তু জল ভেজা ভারী পল্লবে ঘুম আজ দেখা দিচ্ছে না। হয়তো এভাবেই রাত কাটবে, ভোর হবে। দিলরুবা বেগম আর ঘুমাতে পারবেন না। চোখ পিটপিট করে তাকায় প্রিয়তা। মাতণ্ডের উজ্জ্বল আলোটা চোখে লাগছে ভীষণ। সে উঠে বসলো। ঘড়িতে চেয়ে দেখলো 9টা বাজছে। ফ্রেশ হয়ে তারপর বাহিরে বের হলো সে। বসার ঘর অবধি গেল, কাউকে চোখে পড়ল না। তাই ধীর পায়ে এগিয়ে রান্নাঘরের সামনে গেল সে। দিলরুবা বেগমকে দেখে আনমনে জানালা দিয়ে বাহিরে চেয়ে আছেন। পাতিল বসানো চায়ের লিকারটা উপচে পড়ছে, সেদিকে ওনার খেয়াল নেই। প্রিয়তা দ্রুত এসে চুলাটা বন্ধ করলো। দিলরুবা বেগম চকিত চেয়ে বললেন, চা পড়ে গিয়েছে। না, পড়েনি। তিনি পাতিল নামিয়ে রাখলেন। প্রিয়তার দিকে চেয়ে প্রসন্ন হাসলেন, বললেন, ঘুম ভালো হয়েছে তো? প্রিয়তা মাথা নাড়িয়ে বলল, জি। আচ্ছা, ডাইনিংয়ে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা একটু দূরে সরে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমি সাহায্য করবো আন্টি। দিলরুবা বেগম চেয়ে কিঞ্চিত হেসে বললেন, না মা, সাহায্য লাগবে না, তুমি বসো গিয়ে। প্রিয়তার অস্বস্তি লাগছে, সে ক্ষীণ সুরে বলল। আমি চাটা কাপে বেড়ে নিয়ে যাই। দিলরুবা বেগম বুঝলেন মেয়েটা বসে খেতে অস্বস্তি হচ্ছে। তিনি মাথা এলিয়ে বললেন, বেশ, তবে নিয়ে যাও, আর চা রেখে মম্মিকে ডেকে দিও। প্রিয়তা হেসে মাথা নাড়ালো।
বসের কেবিনে ঢোকার পূর্ব মুহূর্তে বড় করে নিঃশ্বাস নিল ফারজাদ। প্রস্তুতি নিয়ে এসেছে। বস কিছু বলার আগেই রিজাইন লেটার বসের হাতে ধরিয়ে দিবে। অযথা কোনো মেয়ের জন্য মোটেও সেই অপমান সহ্য করবে না। সে নক করলে বস ভিতরে আসতে বলেন। ফারজাদ ভেতরে প্রবেশ করে ধীর গতিতে। বস চেয়ারে হেলান দিলেন। ফারজাদকে আপাদমস্তক পরখ করে বললেন। আমার মেয়ের মাঝে কি সমস্যা? উচিত প্রশ্নে চমকায় ফারজাদ। পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে বলে, সমস্যা আমার মাঝে স্যার। ওনার জন্য আমি পারফেক্ট না। ও না হয় তোমাকে পারফেক্ট বানিয়ে নিত। ফারজাদ রাশভারীর স্বরে বলল। স্যার ব্যাপারটা আমার ইচ্ছের। নিজের ইচ্ছের বিরুদ্ধে কি আমি কিছু করতে পারবো না? বস গম্ভীর স্বরে জবাব দিলেন। অনেক বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করলে ফারজাদ। আমার মেয়েকে বিয়ে করলে আমার এই চেয়ারটাও তোমার হতো। পরে আবার আফসোস করবে না তো? ফারজাদ হাসলো, বলল। না স্যার। বস এগিয়ে এসে টেবিলে হাত রাখলেন। গলার স্বর নরম করে বললেন। আমার মেয়ে তোমাকে পছন্দ করে ফারজাদ। যেদিন এই অফিসে প্রথম তোমায় দেখেছিল সেদিন থেকেই। তোমাকে না পেলে ও কষ্ট পাবে ভীষণ। আর একবার ভেবে সিদ্ধান্তটা নাও ফারজাদ। ফারজাদ নিঃশ্বাস ফেলল, মাথা নামিয়ে অনুরোধের সুরে বলল। এভাবে বলবেন না স্যার। যদি সম্ভব হতো আমি আপনাকে ফিরিয়ে দিতাম না। তবে এই ব্যাপারে আমি সত্যি অপারগ। আমাকে ক্ষমা করবেন। বস তৎক্ষণাৎ কঠিন স্বরে বললেন। এর বিনিময়ে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। ফারজাদ অম্লান হাসলো। রিজাইন লেটারটা বসের ডেস্কের উপর রেখেই বলল। আপনাকে আর কষ্ট করতে হবে না স্যার। এই যে রিজাইন লেটার আমি দিয়ে যাচ্ছি। আমার কোনো ব্যবহারে অসন্তোষ হয়ে থাকলে আমি আবারও দুঃখিত। আসছি স্যার। আসসালামু আলাইকুম। বসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ফারজাদ। বস হতভম্ব হয়ে পড়লেন। তিনি এতটাও আশা করেননি। ভেবেছিলেন ভয় দেখালে হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু হবে যে তার বিপরীত সেটা কে জানতো। ফারজাদকে এত দ্রুত আজ অফিস ছাড়তে দেখে তার বাকি সহকর্মীরাও অবাক হয়েছে বেশ। একজন গিয়ে তার কারণ জানতে চাইলেও ফারজাদ বলে পরে জানাবে। আপাতত একটু একা থাকতে চায়। ফারজাদ বেরিয়ে গেল। হেঁটেই চলল সে। অফিসের গাড়িটাও বুঝিয়ে দিয়ে এসেছে। তার কাজে খুশি হয়ে বস তাকে গাড়িটা নিজের কাছে রাখতে দিয়েছিলেন। যেহেতু আজ থেকে আর এই অফিসে সে চাকরি করছে না, সেহেতু এই গাড়িও আজ থেকে তার নয়। ফারজাদ হাঁটতে হাঁটতে এক চায়ের দোকানের সামনে থামলো। একটা কড়া লিকারের রং চা অর্ডার দিল সে। মনের ভিতরে ঝড় বইছে ভীষণ। চাকরি তো ছেড়ে দিয়েছে, এবার মা বোনকে খাওয়াবে কি? অন্য একটা চাকরি পাওয়া তো আর মুখের কথা না। চিন্তায় চিন্তায় অস্থিরতা বাড়ল তার। মাসের শেষে এত এত খরচ কি করে সামাল দিবে? একটা ভালো বেতনের চাকরি না পেলে তো এসব সে সামলে উঠতে পারবে না। চা এসেছে। চায়ের কাপে চুমুক দিয়ে টিভির দিকে তাকালো। টিভিতে সংবাদ চলছে। আজকের ব্রেকিং নিউজে দেখলো একদল নারী পাচার চক্র ধরা পড়েছে, সাথে উদ্ধার হয়েছে বেশ কিছু নারী। সাংবাদিক সেসব মেয়েদের দেখাচ্ছেন। ফারজাদ মনোযোগ দিল। কালকের ওই মেয়েটাকেও দেখছে সে। নামটা মনে করলো। হ্যাঁ হ্যাঁ, মিলি। ওই তো মেয়েটা একজন মহিলার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। সে অবাক হলো বেশ। এক রাতের মধ্যেই সব ধরা পড়ে গেল। সাংবাদিক খবরে বলছেন নারী পাচার চক্রের কয়েকজন সহযোগীকে ধরা গেল। এর মূল হোতা রয়েছে এখনো ধরাছোঁয়ার বাহিরে। তাকে ধরা না অবধি এই তদন্ত চলতেই থাকবে। ফারজাদের তখন মনে হলো এর মূল হোতা আবার ওই ওয়াদি নয় তো। সে চাটা শেষ করে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। মরির খুশি যেন আর ধরছেই না। প্রিয়তাকে দেখে মারাত্মক খুশি সে। নাস্তা সেরে দুজন চায়ের কাপ সাথে বাগানে এসে দাঁড়িয়েছে। দিলরুবা বেগম এলে। প্রিয়তা বেশ হেসে হেসে মৌমির সাথে কথা বললেও চোখে মুখে তার দুশ্চিন্তার প্রগাঢ় ছাপ। দিলরুবা বেগম বুঝতে পারছেন বেশ। তিনি প্রিয়তার মাথায় হাত রেখে বললেন। কষ্ট পেও না মা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়াদি তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে। প্রিয়তা অবাক চোখে চাইল। দিলরুবা বেগম সেই দৃষ্টি বুঝতে পেরে বললেন। ফারজাদ সব বলেছে আমায়। তুমি তো ভীষণ সাহসী। তোমার জায়গায় আমি হলে কখনোই এসব করতে পারতাম না। এমন সাহসী থেকো সবসময়। কঠিন থেকে কঠিন বিপদেও হাল ছেড়ে দিও না। মনে রাখবে, মানুষ যতটা ভয়ঙ্কর ততটাই নির্বোধ। শুধু এই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা সময়ে কাজ করে, আর তোমাকেও সেই সময়টাকেই কাজে লাগাতে হবে।
প্রিয়তা বিষণ্ণ চিত্রে এক পশলা মেঘ জমল। বৃষ্টি পড়ার আগ মুহূর্তের ন্যায় চোখের কর্নিশ ছেয়ে গেল তপ্ত জলে। দিলরুবা বেগম তার গালে হাত রেখেই বললেন, কেঁদো না, কাঁদলে শত্রুপক্ষ তোমার দুর্বল ভাববে। দুর্বল হওয়া যাবে না, শক্ত হাতে শক্ত মনের লড়াই করতে হবে। প্রিয়তা চোখ মুছল, বলল, আপনি ভীষণ ভালো। মমি কিছু জানে না বলে জানার আগ্রহ দেখালো। দিলরুবা বেগম বললেন, পরে বলবো সব, আপাতত ওকে নিয়ে ভিতরে যা, দুপুরের রোদ বাড়ছে। তারা ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরে ফারজাদ বাড়ি ফেরে। ফারজাদকে এই অসময়ে বাড়ি দেখে দিলরুবা বেগম একটু বেশি অবাক হন। তুমি এ সময়? ফারজাদ ভাবল চাকরি ছাড়ার কথাটা মাকে এখনই বলা যাবে না, তাই প্রসন্ন হেসে বলল, বস আজ হাফ টাইম করে বাড়ি চলে গিয়েছেন, আমি আর বসে থেকে কী করবো, তাই চলে এসেছি। জুৎসুই জবাব পেয়েও মনে শান্তি পেলেন না দিলরুবা বেগম। কাল থেকেই ছেলেটার ব্যবহার তাকে ভাবাচ্ছে। এইটুকু তিনি আন্দাজ করতে পারছেন যে সে অবশ্যই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না কি সেটা। ফারজাদ টিভি অন করে খবরের চ্যানেল লাগালো, বলল, আজকের খবর দেখেছেন আম্মি? না তো, কেন, কি হয়েছে? টিভি অন করে খবরের চ্যানেল লাগালো, বলল, দেখুন, ওই নারী পাচার চক্রের কিছু লোক ধরা পড়েছে, তবে মূল হোতাকে ধরা যায়নি। আমার কি মনে হয় জানেন আম্মি, এই সব কিছুর পেছনে ওই ওয়াদির একটা বড় হাত আছে। দিলরুবা বেগম চিন্তিত সুরে বললেন, আমারও তাই মনে হয়। আহারে, মেয়েটার জন্য মায়া হয় আমার, এভাবে ছেলেটা ধোকা দিতে পারলো। ফারজাদ কপাল কুঁচকালে দিলরুবা বেগম অপ্রস্তুত হাসলেন, বললেন, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফারজাদ ঘড়ি দেখে বলল, হ্যাঁ, ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে তো। থানা থেকে কল এসেছিল, ওনাকে নিয়ে আবার একবার থানা যেতে বলেছে। দুপুরে খেয়ে যেও তাহলে। আচ্ছা। শালা, তোদের দিয়ে একটা কাজ যদি হতো। ভাই, সব দোষ ওই মেয়েটার। এখন তোদের জন্য আমাকে ফাঁসতে হবে। আপনি কিছুদিনের জন্য গা ঢাকা দেন ভাই, এর আগেও একবার ধরা খেয়েছিল। কয়টা দিন পার হলে দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে গিয়েছে। আরে শালা, ওই মেয়েটাকে আগে খুঁজে বের করতে হবে। ওই মেয়ে আমার হাত ছাড়া হয়ে গেলে আমি পাগল হয়ে যাব, আমার এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাই, ওই মেয়েকে এখন কোথায় খুঁজে পাবেন? যেখান থেকেই হোক বের করতে হবে। ওকে আমি 1 কোটির বিনিময়ে বিক্রি করেছি। আমি এই 1 কোটি টাকা এখন কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না, কোনোভাবেই না। খাবারের পাট চুকতেই ফারজাদ বলল, আমাদের একবার থানায় যেতে হবে এখন। প্রিয়তা রান্নাঘরের দিকে যাচ্ছিল, থেমে বলল, কেন? অফিসার ডেকেছেন আবার। ওই লোকগুলো ধরা পড়েছে? হ্যাঁ, তবে এর পেছনের আসল ব্যক্তিকে এখনো ধরা যায়নি। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল, জিজ্ঞেস করল, যেতেই হবে? প্রিয়তার দিকে চাইলো ফারজাদ। তার যেতে না চাওয়ার কারণটা উদ্ঘাটনের চেষ্টা চালালো, তবে ব্যর্থ হয়ে বলল, জি, অফিসার বলেছেন যেহেতু যেতেই হবে, আপনি তৈরি হয়ে নিন। প্রিয়তা মাথা এলিয়ে গেস্ট রুমে গেল। খারাপ লাগছে ভীষণ। ওয়াদি ধরা পড়ুক সেটা ভীষণভাবে চাই সে, তবে কোথাও একটা যেন দোটানা অনুভব করছে, অস্থির লাগছে। ওয়াদির ব্যবহারে হৃদয় মারাত্মকভাবে জখম হলেও তার জন্য আবার এই বেহায়ার হৃদয় ব্যথিত হয়ে উঠছে। প্রিয়তা ঠকিল, মাথা চেপে ধরে শান্ত করলো নিজেকে। আর যাই হোক, একজন নারী পাচার লোককে সে ভালোবাসতে পারে না, কখনোই না। তৈরি আর কি হবে, সব ড্রেস তো ব্যাগেই রয়ে গিয়েছে, যে ব্যাগ হয়তো এখনো ওয়াদের বাড়িতে পড়ে আছে। তাই কোনো রকমে চুল বেঁধে বেরিয়ে এলো সে। বসার ঘরে দিলরুবা বেগম আর ফারজাদ বসা। প্রিয়তার উপস্থিতি দেখে ফারজাদ জিজ্ঞেস করলো, তৈরি? জি। দিলরুবা বেগম খেয়াল করে বললেন, 2 দিন যাবৎ একই কাপড় পরে আছো, ড্রেস চেঞ্জ করলে না কেন? প্রিয়তা অপ্রস্তুত হয়ে বলল, আমার ব্যাগটা ওই বাড়িতেই রয়ে গিয়েছে। আমার সব কাপড় চোপড় সহ প্রয়োজনীয় সব কাগজপত্র, টাকা পয়সা সব ওই ব্যাগেই আছে। দিলরুবা বেগম অসহায়ভাবে মেয়েটার মুখের দিকে চেয়ে রইল। ফারজাদ নির্বাক, কথা বলার সময় সে অসহায়ত্বের ভারে মেয়েটার গলার স্বর থেমে থেমে আসছিল, সেটা সে বুঝতে পারছিল বেশ। দিলরুবা বেগম বললেন, মম্মির জামা খুব সহজেই তোমার হয়ে যাবে আশা করছি। চলো, ওরা একটা জামা পরে নেবে। প্রিয়তা অস্বস্তি বোধ করলেও উপায়ন্তর না পেয়ে রাজি হলো। কিছুক্ষণ পরে মমির একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরে বের হলো সে। মাথায় ঘোমটা টানা, অস্বস্তিতে মূর্ছে আছে বদন। সে ফাজ্জাদের সম্মুখে গিয়ে বলল, চলুন।
এক পলক চাইলো ফারজাদ, ফোনটা পকেটে পুরে বলল, জি আসুন। বাড়ির বাহিরে আজ গাড়ির বদলে বাইক দেখে অবাক হলো প্রিয়তা। হঠাৎ আজ বাইক কেন? প্রশ্নটা মনে মনে আওড়ালেও মুখে ঠিক বলার সাহস পেল না। ফারজাদ বাইক স্টার্ট দিয়ে বলল, উঠে বসুন। বাইকে বসা মানেই দুজনের খুব কাছাকাছি থাকা। ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে প্রিয়তার। কোনো রকমে উঠে বসলো সে, মাঝখানে ফাঁকা রাখলো অনেকটা। ফারজাদ বাইক স্টার্ট দিয়েই বলল, গাড়িটা অফিসের ছিল, অফিসে রেখে এসেছি। বাইকটা নিজের। এত দূরে রাস্তা অন্য গাড়ি করে গেলে আপনার জন্য কষ্ট হয়ে যেত। প্রিয়তা ভাবলো তার মনের প্রশ্নটা ফারজাদ টের পেল কি করে। সে বলার আগেই কেমন উত্তর দিয়ে দিল। ফারজাদের বাইকের গতি একেবারেই ক্ষীণ, যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই। তাও যথেষ্ট চিন্তিত সে। মেয়েটা কোনো রকমে আলগা হয়ে যে বসে আছে সেটা সে বেশ বুঝতে পারছে। অস্বস্তি তারও হচ্ছে বারবার, কিন্তু এই ছাড়া উপায়ও ছিল না কোনো। ফারজাদ জিজ্ঞেস করলো, আপনার অসুবিধা হচ্ছে না তো? না না, ঠিক আছি আমি। মুখে ঠিক থাকার কথা বললেও ভেতরে সে মোটেও ঠিক নেই। এভাবে বাইকে বসা যায় নাকি? তার উপর এত দূরের রাস্তা, এখন এভাবেই যেতে হবে। সন্ধ্যা নেমেছে, পশ্চিম আকাশে লাল আভা বুঝে গিয়ে এখন কালোতে ছেয়েছে। পাখিরা নিড়ে ফিরেছে কয়েকক্ষণ আগে। থানার ভেতরে আম গাছটার কাছে বাইকটা থামালো ফারজাদ। বাইক থেকে নেমে স্বস্তি নিঃশ্বাস ফেলল প্রিয়তা। সে যে না পড়ে এত দূর অবধি আসতে পেরেছে সেটাই ঠের। প্রিয়তাকে নিয়ে থানায় প্রবেশ করে ফারজাদ। তারা থানায় পৌঁছাতে গমগম হয়ে উঠে চারপাশ। সাংবাদিকরা যেন প্রিয়তার অপেক্ষাতেই ছিলেন। এত সাংবাদিক থেকে প্রিয়তা ঘাবড়ে যায়, চট করে লুকিয়ে যায় ফারজাদের পেছনে। ফারজাদ অবাক হয়, ঘাড় কাত করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, লুকাচ্ছেন কেন? সাংবাদিকদের সামনে আমি যেতে চাই না। আমি চাই না এই খবর আমার মা বাবা অবধি যাক। প্লিজ ওনাদের চলে যেতে বলুন প্লিজ। প্রিয়তার পরিস্থিতি বুঝতে পেরে ফারজাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, দেখুন, উনি ওনার পরিচয় গোপন রাখতে চাইছেন। আপনারা প্লিজ কেউ ভিডিও করবেন না, হ্যাঁ? ওনার সেফটি ম্যাটার করছে এখানে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সাংবাদিকরা ব্যাপারটা বুঝতে পেরে তাদের সহকর্মীদের বলল ক্যামেরা অফ রাখতে। জানালো তারা শুধু ভয়েস নিবে, কোনো প্রকার ভিডিও করা হবে না। প্রিয়তা চট করে মুখ বেঁধে ফেলল। তারপর ফারজাদের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, ঠিক আছে, মুখে আমি সব বলতে পারবো। পুলিশ সহ সকল সাংবাদিকদের আরও একবার ঘটনার আদিপান্ত জানালো প্রিয়তা। পুলিশ বলল প্রিয়তার নামটাও যেন গোপন থাকে। সাংবাদিকও তাই করবে বলে জানালো। প্রিয়তা পুলিশকে ওয়াদির সেই বাড়ির ঠিকানাটা দিয়েছে, যদিও সে জানে এত কিছু হওয়ার পর ওয়াদি মোটেও সেখানে আর থাকবে না। তাও একবার তদন্ত করে আসার মাঝে তো ভুল কিছু নেই। থানা থেকে বের হতে হতে রাত 8টা। প্রিয়তাকে সাথে করে বাইক চালিয়ে কিছু দূর গিয়েই থামলো ফারজাদ। প্রিয়তা থামার কারণ বুঝতে পারল না। আশেপাশে বেশ কোলাহল, বোরকা পরা বেশিরভাগ মহিলারা কেনাকাটায় ব্যস্ত। প্রিয়তা জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন থেমেছি? ফারজাদ সে প্রশ্নের জবাব না দিয়ে বলল, চলুন। বাইকের চাবি পকেটে পুরে ফারজাদ সামনের দিকে এগোতে লাগলো। প্রিয়তাও তাই বাধ্য হলো পা চালাতে। একটা কাপড়ের দোকানের সামনে গিয়ে থামলো তারা। ফারজাদ বলল, যা যা প্রয়োজন এখান থেকে কিনে নিন। প্রিয়তা চমকালো, হতবম্ব হয়েই বলল, আপনি আমার জামা কাপড় কেনার জন্য নিয়ে এসেছেন? জি, পুলিশ ওই বাড়িতে তদন্ত করে বাড়ি থেকে আপনার ব্যাগ পেলে জানাবেন বলেছেন, কিন্তু তার আগ অবধি তো আর এক কাপড়ে থাকা সম্ভব না। তাই আপাতত প্রয়োজন মেটানোর মতো কিছু কিনে ফেলুন। প্রিয়তার নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। এত ভালো মানুষটাকে নিয়ে কত খারাপ ভেবেছিল সে। ছি, এখনো সে মানুষই চিনে উঠতে পারল না। ফারজাদ দোকানের বাহিরে দাঁড়ান। প্রিয়তা একটা সালোয়ার কামিজ পছন্দ করলো, দাম জিজ্ঞেস করলো দোকানদারকে। দোকানদার বলল 2300 টাকা। দাম শুনে রেখে দিল প্রিয়তা, বলল সস্তার মাঝে কিছু দেখাতে। দোকানদার 1000-এর ভিতরে কিছু জামা দেখালে প্রিয়তা সেখান থেকে একটা পছন্দ করলো। ফারজাদের দিকে চাইলো সে, তার মনোযোগ মোবাইলের স্ক্রিনে। ডাকবে ভেবেও ডাকতে পারছে না, তবে তাকে স্বস্তি দিয়ে ফারজাদ নিজ থেকেই চাইলো। জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, জি। ফারজাদ এগিয়ে এসে দোকানদারকে প্যাক করে দিতে বলল সেটা। দোকানদার একটা ব্যাগে কাপড় ভরিয়ে এগিয়ে দিল ব্যাগটা। ফারজাদ জিজ্ঞেস করলো, একটাই শুধু? জি।
ফারজাদ তখন পাশ থেকে আরও 2 সেট নিয়ে দোকানদারকে বলল এগুলো প্যাক করে দিতে। প্রিয়তা অস্বস্তির সুরে বলল। এতগুলো লাগবে না তো? একটা ড্রেস কয়দিন পরবেন? প্রিয়তা জবাব দিল না। টাকা মিটিয়ে দিল ফারজাদ।